দেখেন সবাই, আমরা হরফ শেষ করছি। হরফ মানে বর্ণ, বর্ণ শেষ করার পরে দ্বিতীয়তে আমাদের সিরিয়াল আছে স্বরচিহ্ন, তাই না? স্বরচিহ্ন অথবা কার চিহ্ন, তাই তো? জি। বাংলায় এই স্বরচিহ্ন কয়টি জানেন কেউ? বাংলায় স্বরচিহ্ন 11টি। কয়টি? 11। বর্ণের আর প্রথম কেউ বলবেন? মৌলিক স্বরধ্বনি আছে 7টি। কেউ বলছেন 7টি, আর কেউ বলবেন? হুজুর 10টি। আর একজন বলছেন 10টি। মাশাআল্লাহ। আর 11টি হবে আর কি। আচ্ছা, তাহলে 11, 7, 10, তিনটা মত পেলাম, তাই না? আপনাদের কি আর কেউ মত চেঞ্জ করবেন? 10টি। উস্তাদ, 10টি। আচ্ছা, তাহলে 10। এটার এটার সাথে দ্বিমত কারা কারা? এগারোটি হবে, 11টি। বর্গ দেখেন তো। জি। কয়টা হয়েছে ভাই? 10 10টি। হুজুর। 10টি। তাহলে 11, 7 শব্দে বাদ হয়ে গেল। 10টি, মোট কয়টি ভাই? 10। 10টি। স্বরবর্ণ 11টা, এর মধ্যে অটা বাদ যাবে, বাকিগুলো। চন্দ্রবিন্দু ধরে অনেক সময়, তাই হম, মনে হয় 11টা চন্দ্রবিন্দু বলা হয়েছে। স্বরবর্ণ কেন হবে? ব্যঞ্জন বর্ণের অংশ এগুলো। আচ্ছা। আচ্ছা দেখেন, তাহলে এই হচ্ছে 10টি। কেমন? আকার, হ্রস্বইকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার, তাই না? ওকে। তাহলে এগুলোকে স্বরচিহ্ন বলা হয়। এখন আরবিতেও ঠিক সেম স্বরচিহ্ন গুলো আছে, কিন্তু বাংলায় 10টি, আরবিতে হচ্ছে মানে 3টি। 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 তাহলে আরো কমে গেল, তাই না? আরো সহজ হয়ে গেল। যেটাকে আপনি স্বরচিহ্ন বলছেন, এটা আরবিতে বলা হয় হারাকাত। হারাকাত, আর আমাদের অঞ্চলে বলা হয় হরকত। কি বলা হয় ভাই? হরকত। 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 আজকের আলোচ্য বিষয় এই হরকত নিয়ে, অর্থাৎ স্বরচিহ্ন যেগুলো আমরা বাংলায় পড়েছি, আরবি স্বরচিহ্ন গুলো নিয়ে আলোচনা হবে। তাহলে আমরা আলোচনা চলে যাই। তাহলে হরকত মোট কয়টি? 3টি। 3টি। ওকে। 3টি কি কি সেটা আমরা এখন দেখি। আকার, হ্রস্ব ইকার, আর হ্রস্ব ওকার, দেখতে পাচ্ছেন তিনটা? জি। এই তিনটে আরবিতে আছে। আমরা একটা বর্ণ লিখলাম আপাতত, হ্যাঁ, বোঝার জন্য সবগুলো। বা লেখলাম তিনটা, হ্যাঁ। দেখেন, যেটা আকার বলি সেটা আরবিতে দেখতে হচ্ছে এরকম, অর্থাৎ পুরোটা বর্ণের উপরে এরকম সোজা শুয়ে থাকে, কেমন বাঁকানো থাকে, হেলানো থাকে। এটাকে বলা হয়, আরবিতে বলা হয় ফাতহা, আর আমাদের অঞ্চলে বলা হয় জবর। কি বলা হয় ভাই? জবর। আমরা জবরই বলবো, কারণ আমাদের তো দরকার নাই এই নাম, এই শব্দ, কঠিন কঠিন আরবি শব্দ মুখস্থ করার, কারণ আমাদের টার্গেট হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়া, তাই না? তাহলে আমরা ওইগুলো হুজুর, জাস্ট শব্দ কোনটা তাহলে? বললাম, যাদের মাথায় থাকলে থাকলো, না থাকলে নাই, ঠিক আছে? জবরই বলবো, ঠিক আছে ভাইরা? ওকে। জি ভাই। জি হুজুর, বলতেছিস সঠিক তাহলে কোনটা? আচ্ছা, সঠিক হচ্ছে ফাতহা এবং জবর। জবর একটা ফার্সি শব্দ, হ্যাঁ। যেমন আমি যদি বলি নামাজ আর সলাৎ, সঠিক কোনটা? জি। নামাজ এবং দুইটাই সলাৎ, সঠিক কোনটা? দুইটাই দুটোটাই সঠিক। সঠিক, দুই ভাষার দুইটা শব্দ, হ্যাঁ, গুড। ঠিক জবর আর ফাতহা দুইটাই সঠিক। ফাতহা আরবি শব্দ, আর জবর ফার্সি শব্দ। এখন আমাদের কাছে আরবিটা না এসে ফার্সিটা কেন আসলো? এর কারণ হচ্ছে আমাদের দেশে, আপনারা যারা মাদ্রাসা সম্পর্কে একটু ধারণা আছে, আপনারা এখনো জানেন, এই সময় এসেও আমাদের মাদ্রাসাগুলোতে, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোতে উর্দু, ফার্সি এগুলো পড়ানো হয়, তাই না ভাই? জি এবং জি। আমাদের
অধিকাংশ দেশের আলেমরা এখন মদিনাতে আজহারে আসছে, কিন্তু আগে একটা সময় দেওবন্দি ছিল, তাই না? ইন্ডিয়ান মুখী ছিল। মানে অনেকটাই আমাদের দেশে ইসলামটা প্রচার হয়েছে যাদের মাধ্যমে তারা উর্দু অথবা ফার্সি ভাষার দ্বারা প্রভাবিত ছিল ওই অঞ্চলের কথা, বুঝতে পারছেন কিনা? সেই জন্য জি আমাদের ইবাদতের অনেক শব্দ আছে, আজকে ক্লাসে আমরা দেখবো এটা, যেগুলো আরবি থেকে চেঞ্জ হয়ে আমরা ফার্সিটা উচ্চারণ করি, কিন্তু আরবি শুদ্ধটা উচ্চারণ করছি না। কথা কি বুঝতে পারছেন? জি হ্যাঁ, যেগুলো ফার্সিতে শব্দটা আছে এটা সঠিক, এই জন্য আমরা ভুল বলবো না, জবর। ঠিক আছে দাদা, কেউ আওয়াজ করবেন না আল্লাহর রাস্তায়। এমনি বলতেছি মাথায় একটু ব্যথা আছে, এই আওয়াজগুলো যদি হুজুর, করেন একসাথে। এমডি সাইফুল্লাহ ভাই, আশেপাশে আওয়াজ হচ্ছে তাই মাইকটা কেন অন্য একটু সেট আপনি কেন আপনারা প্রথম বলছে ওই আনমিউট করার জন্য? মিউট, আনমিউট করে দিলাম, তারপরেও যদি এরকম করেন তাহলে কেমনে হবে? মানে মিউট করে দিয়ে আনমিউট করে ফেলে, মিউট করে আনমিউট করে ফেলে। এটা দেখেন ভাইরা, তাহলে জবরটা আমরা বলবো এই কারণে যেটা আমাদের কাছে এটা সহজ এবং কাছাকাছি আমরা সবসময় দেখে আসছি, এটাই জবর জবরে বলবো। ঠিক আছে? জি জি হুজুর। আচ্ছা। আর যেটা রসিকার বাংলায় বলি সেটা হচ্ছে দেখতে এই যে বর্ণের নিচে এরকম হেলানো থাকে, এটাকে বলা হয় কাসরা আরবিতে, কিন্তু আমরা বলবো হচ্ছে জের, কারণ আমাদের দেশে এটা জের বলে প্রচলিত। কেমন? কারণ আমাদের প্রেশার নেওয়ার দরকার নেই দুটা শব্দ মুখস্থ করার জন্য, আমাদের দরকার হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়া, তাই না ভাই? ওকে, তাহলে জি জবর জের, এটাকে রস্যকার বলেন, এটাকে আরবিতে বলা হয় দম্মা, কিন্তু আমাদের অঞ্চলে এটা পেশ নামে পরিচিত। ক্লিয়ার ভাই সবাই? জি জি হুজুর। তাহলে আমরা আরবিটা মুছে দিচ্ছি, জবর জের পেশ। এখন প্রশ্ন হচ্ছে এখানে জবর কয়টা ভাই? একটা একটা, তাহলে এক একটা জবর। জের কয়টা? একটা। একটা একটা পেশ কয়টা? একটা, তাহলে এক জবর একটা এক জের এক পেশ, এগুলো স্বরচিহ্ন। আরবিতে আমরা কি বলবো? হরকত। তাহলে জিজ্ঞাসা করা হয় হরকত কি জিনিস, কি বলবো? এক জবর এক জের এক এক পেশ। পিস এক এক পেজ। জবর এক জের এক পেশ। সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। তাহলে জিজ্ঞাসা করা হয় হরকত কি জিনিস, কি বলবেন? এক এক জবর এক জবর এক জের এক পেশ। ওর এক জের হ্যাঁ, এক পেশ। এবার তো বুঝছেন হরকত যে এই যে স্বরচিহ্ন যে বাংলা করে আসছেন এটাই হরকত, তাই না আরবিতে? আচ্ছা, এক নম্বর বিষয় হরকতের সম্পর্কে, এক নম্বর কথা খুব মনোযোগ দিবেন। আমরা যখন বর্ণগুলো পড়তাম, বা, তা, তা, জিম সব টেনে টেনে পড়তাম, তাই না? আলিফ এবং হামজা ছাড়া। জি জি এখন আলিফ এবং হামজা ছাড়া সব টেনে টেনে পড়তাম, কিন্তু যখন হরকত দেওয়া হবে, অর্থাৎ এক জবর এক জের এক পেশ কোনো বর্ণের উপরে এগুলো দেওয়া হবে, সব টান সরে যাবে, তাড়াতাড়ি পড়তে হবে। কিভাবে পড়তে হবে ভাই? তাড়াতাড়ি পড়তে হবে। কোনো টান আলিফ দেওয়া যাবে না। এবং হামদার মতো। হ্যাঁ, এবার দেখেন একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। যেমন এই বর্ণটার নাম হচ্ছে বা, তাই না? আবু বকর ভাই আসুন একটু। বর্ণটার নাম হচ্ছে বা, টান দিতে হয়, তাই না? কিন্তু আমি যখন বলবো জি বা জবর, তখন উচ্চারণ হবে বা, ওই যে বাংলা ব আকার বায়ের মতো বা। আমি যখন বলবো বা বা জের, তখন হয়ে যাবে বি, না বা বলে ধাক্কা দেওয়া যাবে না, নর্মালি বা। বা জের যখন বা বলবো তখন উচ্চারণ হবে বি, বি যখন বলবো বা পেশ তখন উচ্চারণ হবো বারো, এই বড় বু বু। বু। তাহলে দেখেন তো জবর দেওয়ার কারণে আকার হয়েছে, জের দেওয়ার কারণে রস্বীকার হয়েছে, পেশ দেওয়ার কারণে রস্বীকার হয়েছে না উচ্চারণ গুলো? জি জি তাহলে জবর মানে হচ্ছে আকার, জের মানে হচ্ছে রস্বীকার, পেশ মানে হচ্ছে রস্যকার। মিলছে তো নাকি কথা? জি জি তাহলে আমি যখন বা জবর বা বলবো, তখন আর বা বলে টান দেওয়া যাবে না, বা বা বলে আবার এরকম ধাক্কা দেওয়া যাবে না, নর্মালি বা, টানটা খালি সরে বা যাবে বা। বাজের বি, বা পেশ বু, বাবি বু। একসাথে তিনটা বলবো, বাবি বু। আমি আবার বলছি বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বাবি বু। না টান দিছি কোনো? বাবি বু। না আচ্ছা, এবার দেখেন তো তা জবর যদি দেই, তাহলে তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তাতি তু। সহজ না বিষয়টা? জি তাতি তু, মানে আলাদা আলাদা করে পড়বো এরপর একসাথে পড়বো আর কি তিনটাকে, বুঝছেন তো? জি ওকে, জি তাহলে তাড়াতাড়ি পড়তে হবে, টানা যাবে না। দুই নাম্বার যে কথাটা মনে রাখতে হবে, খুব ভালো করে মনোযোগ দেন। আমি বলেছি প্রথম ক্লাস থেকে যারা মনোযোগ দিবেন তাদের জন্য সব সহজ লাগবে, এবং প্রত্যেকটা ক্লাসের পরবর্তী ক্লাসটা হচ্ছে তার আগের ক্লাসের রিপ্রেজেন্টেটিভ। কেন? অনেক কথা বলবো বলছি না যে
নাম্বার ক্লাসে বুঝবেন, 8 নাম্বার ক্লাসে বুঝবেন, 3 নাম্বার, এরকম বলি নাই। জি জি অনেক বিষয় ক্লিয়ার হবে পরবর্তী ক্লাসগুলোতে, এগুলো খেয়াল রাখতে হবে যে কি ক্লিয়ার হচ্ছে। দেখেন, দ্বিতীয় যে বিষয়টা, হরকত যখন দেওয়া হবে, আলিফ যে একটা বর্ণ আছে, এটার উপর যখন কোনো হরকত দেওয়া হয়, জবর জের পেশ, তখন না এটা আলিফ থাকে না, এটা হামজা হামজা হয়ে যায়। হয়ে অর্থাৎ এটার উচ্চারণটা কি হয়ে যায়? আই উ হামজার উচ্চারণ হয়ে যায়। অর্থাৎ আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নাই। আলিফের কি নাই? এটা শুক্র যখন এটা আলিফ থাকবে আলিফ শেষ। কিন্তু আলিফের যখন জবর দেওয়া হবে, জের দেওয়া হবে, প্যারানে কোনো কিছু দেওয়া হচ্ছে, তখন এটা কি থাকবে না? আলিফ থাকবে না, এটা হামজা উচ্চারণ হয়ে যাবে। থাকবে না। তাহলে জি আপনার উপর আলিফের উপর জবর দেওয়া আছে, আপনি আলিফ জবর বলবেন না, আপনি হামজা জবর আই বলবেন। হামজা জবর আ। কথা কি বুঝতে পারছেন? হামজা জের ই, হামজা পেশ উ। তা আলিফের উপরে এটা দিল, যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ বলছেন। এখন হামজার উপরে যদি দিই, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। বুঝতে পারছেন? আ ই উ জি একই কথা না? জি তাহলে আলিফ আর আলিফ থাকে না, হামজা হয়ে যায়। তাহলে বর্ণ কয়টা হইলো? একটা কমে 28 গেল 28টা 28টা হয়ে গেল না? জি সামনে যত পড়াশোনা হবে এই 28-এর উপরে হবে, একটা বাদ যাবে। যতই পড়াশোনা সামনে হবে, কয়টার উপর হবে? 28টা 28টা এবার মনে করে দেখেন, আরবি হরফ কয়টি বলছিলাম? 29টা 29 28 29টা। পাশে কি একটা বলছিলাম না? 28 বলেছিলাম যে, কেউ কেউ বলেছেন 28টা। কেন বলছেন 28টা, বুঝতে পারছেন? হ্যাঁ হামজা আলিফ কারণ কি আলিফের যে নিজস্ব কোনো উচ্চারণ নাই, এই জন্য কেউ বলছেন যে আলিফের উচ্চারণ মানে হামজার উচ্চারণই একই জিনিস। সেই জন্য তারা এটাকে হরফের মধ্যে ধরেন 28টা নাই, 28টা বলেছেন। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে 29টাই। কিন্তু এই একটা মত আছে আর কি, জন্য বলে রাখলাম। কারণ আলিফ, এটা হয়তোবা আমরা তেলাওয়াতের মধ্যে, উচ্চারণের মধ্যে পাই না, কিন্তু যখন কোরআন পড়তে শুরু করি, আলিফ লাম মিম, আলিফটা আছে না? জি 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 তাহলে হয়তোবা তার কোনো কি নাই, ব্যবহারিক কোনো উচ্চারণ না থাকলেও তার স্বতন্ত্র একটা সাউন্ড রয়েছে, যেটাকে আমরা আলিফ বলি। ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার জি। হুজুর ওকে, তাহলে আমরা হরকত মানে আমাদের যে বিষয়গুলো, দুইটা বিষয় আমরা শিখে গেলাম। ঠিক আছে, একটা তাড়াতাড়ি পড়তে হবে, 2 নাম্বারটা কি? আলিফটা হামজা হয়ে যাবে। ক্লিয়ার সবাই? এবার আমরা প্র্যাকটিস করব এই হরকত দিয়ে, অর্থাৎ এই সরাসরি দিয়ে আমরা হরফগুলো প্র্যাকটিস করব। হরফ তো আমরা সবাই শিখছি, তাই না? পূর্বে। জি ওকে, আমাদের একটা পিডিএফ আছে, আপনাকে দিছিলাম না? জি একটা পিডিএফ দিছিলাম, এই পিডিএফটা, তাই না? দেখেন সবাই, এই কথাগুলো এখানে লেখা আছে, যদি ভুলে যান লেখা নিয়েন এখান থেকে, কেমন? 3টা কথা। এক- জি। এবার দেখেন, তাহলে আলিফের উপর জবরজের পেশ দিলে যে কথা, হামজার উপর দিলে একই কথা। তাই হামজা এবং আলিফের উচ্চারণ সেম হয়ে যাবে এখন, কেমন? তাই আমরা আলিফ এবং হামজা দুইটাকে একটা মনে করে পড়ি। তাহলে দেখেন, এটাকে আমরা হামজা বলবো না আলিফ বলবো এখন? হামজা 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 বলবো হ্যাঁ। তাহলে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, আ ই ও। আপনারা আগে শুনেন, শোনার পরে বাসায় এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, রেকর্ড শুনে শুনে। এরপরে যদি কোনো কারো সমস্যা থেকে যায়, আমাদের গ্রুপে তো আপনাদেরকে বলাই আছে, তাই না? যে সমস্যা যেটাতে হবে সেটাই বলবেন। 20 জনের সমস্যা হলে 20 জনই বলবেন, কোনো সমস্যা নেই, কেউ বিরক্ত হবে না। কেউ বলবে না যে ভাই এত প্রশ্ন কেন করেন। বুঝতে পারছেন? তখন আমাদের কাছে ভালো লাগা কাজ করে যে হ্যাঁ, আমাদের ভাইরা এই দুনিয়ার ব্যস্ততার মাঝেও কোরআনটাকে গ্রহণ করতেছে। কথা কি বুঝতেছেন? জি 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 হুজুর ওকে, তাহলে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, আ ই ও। ক্লিয়ার? আ ই ও, আ ই ও। মানে আ এরকম দেওয়া যাবে না। আ ই ও, আ ই ও, আ ই ও। ও বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বাবি বু। এটা আমরা পড়েছি একটু আগে। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। আমরা এভাবে বাসায় প্র্যাকটিস করবো, কেমন? তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, এভাবে প্র্যাকটিস করবো। একবার আলাদা আলাদা করে পড়বো, 3টাকে একসাথে পড়বো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি তারপরে তা জবর তা, তা জবর সা বলা যাবে না। তা জবর তা, নরম করে। তাজের তি, তা পেশ তু, তাতি তু, তাতি তু। ক্লিয়ার? জি আচ্ছা,
জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, যা জি জু। জু। আচ্ছা, এখন এই বর্ণগুলো যে পড়তেছি অথবা জিম এরকম ছিল, এখন যা জি জু হয়ে গেছে, তাই না ভাই? এখন আমাদের কিছু বর্ণের সাথে এটা কনফ্লিক্ট হবে, কিছু বর্ণের সাথে ঝামেলা হবে। আমি সেই বর্ণগুলো পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি, কেমন? এই যে দেখেন এবার, উপরটা ছিল জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। এটা বর্গীয় জয়ের মতো, যা জি জু, অথবা ইংলিশে জেই এর মতো, কেমন? কিন্তু জি নিচে যেটা লিখলাম, এটা কি যা জি জু বললে হবে? বাংলায় যে নিচেরটা আমাদের এই যে ঝ এটা কি যা, ছিল। জেড এটা কি জেড যা জি বলে হবে? এটা জেড, জেড না, জেড বলে তো জয় হয়ে গেল। এটা জেড অথবা জি বলেছিলাম। তাহলে দেখেন তো, যা জবর যা, জি ওই যে জি বলছিলাম, জি যেটার একটা উচ্চারণ জি, যা তাহলে যা জের কি, যা জের, জি জি এই জি যে যা জের জি, যাবে জি জি না, জি না, জি বলে তো বর্গীয় জ হয়ে যায়, বর্গীয় জ দীর্ঘিকার জি, জি বললে তো জি জিমজের জি জি হয়ে যাবে না? খুব শুনেন ভালো করে, যদি আমি জি বলি তাহলে জিমজের জি, আর যদি জি, জি বলি তাহলে জাজের জি। জি। বুঝতেছেন সবাই? আবার বলছি, যদি আমি বলি জিমজের জি, যদি জি বলি বর্গীয় জয়ের মতো, তাহলে এটা জিমজের জি হবে, কেমন? আর যদি আমি যা দিয়ে বলি তাহলে জি বলতে হবে, জি, 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 জাজের জি। ক্লিয়ার? জি জি হুজুর ওকে, তাহলে জি, 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 পার্থক্য ক্লিয়ার? তাহলে প্রথমটা ছিল জিম জবর যা, আর হলো যা জবর যা, যা জবর যা। যা, যা পেশ জু, যা পেশ জু। কি? জু। কারো কেউ যদি নোট করে থাকেন তাহলে এই শব্দগুলো লিখে রাখেন যাতে সুবিধা হয়। জু তো বুঝেন, চিড়িয়াখানাতে বলেন এটাকে জু না, এটা উচ্চারণ জু। তাহলে জু, যা, জি, জু। তাহলে জেড, আমি বারবার বলেছি ভাই, একটু কষ্ট করে গুগলে জেড এর উচ্চারণটা শুনে নিন। জেড বা জি যে উচ্চারণে করুক না কেন, আপনার প্রথমে যে একটা শব্দ আসে, ওই শব্দটাই হচ্ছে মূলত এটার সাউন্ড। এটাই আমাদের লক্ষণীয় বিষয়। কথা কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি জি হুজুর, বুঝতে পেরেছি জি হুজুর। তাহলে জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু। আর যা জু। জবর যা, ঝা না, ঝা যা। বললে তো হবে না রে ভাই, ঝা বললে তো অন্যটা হয়ে গেল। যা, যা, জেড। আমি আবারও বলতেছি, আজকে এটা হোমওয়ার্ক লিখে রাখেন, যে অবশ্যই বাসায় আজকে জেড অথবা জি এই দুইটা উচ্চারণ ভালো করে ইয়ারফোন দিয়ে শুনে ওই বর্ণটা শিখবেন আগে, মানে জেডটাই শিখবেন আগে, এরপরে আরবিতে আসবেন, ঠিক আছে? জি হুজুর। বুঝতে পেরেছেন? জি হুজুর বলছে। ওকে, তাহলে যা জবর যা, যা জের জি, যা পেশ জু, যা জি জু। ক্লিয়ার এবার সবাই? এই দুইটা বর্ণ পার্থক্য ক্লিয়ার? জি। সবাই একটু বলেন ভাই। জি হুজুর জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। জিম জবর তারপরে যা, জিম এবার জিমজের জিম, জি, জিম পেশ এটা কি জু। ভাই? ক্লিয়ার তা হয়েছেন? শেষ প্রশ্ন উত্তর তো ক্লিয়ার শেষ। এখন আপনি আবার বলতে গেলে তো ঝামেলা। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, সমস্যা নেই, হ্যাঁ? আচ্ছা, কারণ বুঝতে হবে এখানে আমি একজন না, আপনি একজন না, অনেক মানুষ। ওনারা বারবার বলতেছেন, গ্রুপে বলতেছেন, এখানে বলতেছেন যে মানে আমি যখন কথা বলি মন দিয়ে মানে শুনবেন, হ্যাঁ, রেকর্ডে তাহলে সুন্দরভাবে উঠবে। আচ্ছা, তাহলে দেখেন, জিম এটা বাংলায় বর্গীয় জ অথবা ইংলিশে জে এর মতো, কেমন? এতটুকু মাথায় রেখে বাসায় প্র্যাকটিস করতে হবে। আর যা, এটা জেড জি এর মতো, ঠিক আছে? মানে জেড এর উচ্চারণের মতো। এবার জি আমরা উচ্চারণ শিখবো, জাজিজু। আর এটা ছিল জাজিজু, 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 এটাতে সমস্যা কারো হবে না, এই জিমে কারো সমস্যাটা হয় না, বুঝছেন? সমস্যাটা হয় জাতে, ওই জায়ের বেলা গিয়েও জিমের উচ্চারণ করে ফেলে। সবাই কি বুঝতে পারতেছেন বিষয়গুলো? সবাই কি বুঝতে পারতেছেন? জি জি হুজুর জি বুঝতে পারছি তাহলে জায়ের বেলা গিয়ে যা বলা যাবে না, যা, যা, জি জিম জবর মতো উচ্চারণ করা, তাহলে একটা
বর্ণের জায়গায় আরেকটা হুজুর বর্ণ। একটা প্রশ্ন ছিল হ্যাঁ, হুজুর। বলেন। ওই যে আমাদের বুঝতে পারতেছি না যে জিম এবং জা, এটার মধ্যে আমরা জিহ্বাটা কোথায় রাখলে আলাদা করতে পারবো যে জিম এবং জা বলতেছি? আপনাকে বললাম আপনার বাংলা ভাষায় একটা বর্গীয় জ আছে, এই বর্ণটা উচ্চারণ কি হ্যাঁ আপনি পারেন? জি পারি। যদি এই বর্ণের উচ্চারণটা পারেন এইটাই হচ্ছে জিম। ঠিক আছে, সহজ করে দেখেন, এই হ্যাঁ সহজটা জিম, শিখেন। হ্যাঁ। জিব্বা করে রাখতেছি এটা বলে তো আরো আগে বুঝবেন না, তখন তো মুখ বাঁকা করতে 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 আপনি বাঁকা হয়ে যাবেন, আপনার ঘাড়ও উপরে উঠে যাবে। কথা বুঝছেন? ওই স্থানগুলোর নাম বললে, জি ওগুলো বলে জি। এগুলো এতটা সূক্ষ্ম সূক্ষ্ম, এগুলো অটোমেটিকই চলে যায়, খালি উচ্চারণ করতে পারলেই অটোমেটিক ওখানে যায় উচ্চারণ হবে। আমি আবার আচ্ছা আচ্ছা, বলতেছি, যেটা আপনার জানা, ঠিক আছে শিখছেন, হুজুর। আগে পড়েছেন, ওইটার মাধ্যমে শিখলে জি, আপনার অটোমেটিক ওইটা চলে যাবে ওইখানে। কিন্তু আপনাকে আমি ওই আচ্ছা স্থানগুলোর কথা বলি, ঠিক আপনি আছে। সারাদিন মিলাতে পারবেন না। যেটা বলি সেটা একটু দেখেন, মনোযোগ দেন। বলেছি জিম, এটা বাংলাতে বর্গীয় জ। হ্যাঁ জিম দুইটা সেম, অর্থাৎ জিম জবর যা, জিম জের জি, জিম পেশ হ্যাঁ। জু। এটা জু, এটা বুঝেন না এমন কেউ আছে ভাই? এটা জিম বুঝছি মানে স্যার জ। হুজুর, ওই ঠিক যে আছে, জালের ব্যাপারে সেম হয়ে তো যায় আর কি। এইটার জন্য যে প্রথম দিন ক্লাসে বলেছিলাম যে জ্যাডটা একটু শুনবেন কষ্ট করে, তখন জ্যাডটা যখন শুনতেন 3-4 বার, আপনি যখন একজন উচ্চারণটা শুনতেন জ্যাড জ্যাড, কারণ জ্যাড তো আপনি সারা জন্ম পড়ে আসছেন, অটোমেটিক আপনি পেরে যেতেন। আর জ্যাড যখন পাইরা যেতেন, এই যা এটা এমনি পারতেন। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য বলেছিলাম, প্রথম জি ক্লাসেই বলেছিলাম যে জ্যাডটা একটু শুনতে, কারণ এটা আপনার জানা জিনিস। ওকে, এবার দেখেন, জেড যেটা বলছিলাম, যা যেটা বলছিলাম, বর্গীয় জ আর হলো, এটা হচ্ছে জ, যা, 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 যা জি জু, যা জি জু, যা জি জু। কথা কি বুঝতে পারছেন? এটা যা হবে না, যা হবে, যা। অর্থাৎ অনেকটা দাঁতের কাছাকাছি অবস্থান থেকে যাটা উচ্চারণ হয়, আর একটু ভিতর থেকে উপরের থেকে উচ্চারণটা হয় জিম। এতটুকু মাথায় রাখেন, কেমন? ওকে, ওই সিন যেখান থেকে উচ্চারণ হয়, সিন উচ্চারণ করেন তো, সিন সিন, সিন যেখান থেকে উচ্চারণ করতেছেন ঠিক এখান থেকে যা বলেন, তাইলে হয়ে যাবে, ভিতরে যেন না যায়। সিন যা, সিন যা, সিন যা, এমনি বলেন, দেখবেন যে একই জায়গা থেকে লেগে উচ্চারণ হয়। হ্যাঁ মানে সিন হ্যাঁ হুজুর, যেখান থেকে এখন উচ্চারণ এখন হয়, যাও একদম এখান ক্লিয়ার। একই জায়গা থেকে উচ্চারণ হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা? এরকম একটা ওকে, ধারণা। জি হুজুর। জি, এখন হয়েছে। তাহলে হ্যাঁ, সিন যা ওইটাও শিখে নিবেন। বাংলাদেশি মানুষ আমরা, আমাদের সব দিকেই তো শুদ্ধটা শেখা উচিত। আমাদের ইংরেজিটা তো আমাদের দেশে দ্বিতীয় অন্তত ভাষা হিসেবে কাজ করে, তাই না? এটাও শুদ্ধটা দেখে রাখবো। আচ্ছা, শেখার, জ্ঞান অর্জনের কোনো মানে লস নাই, আমরা শিখবো, সবগুলি শিখবো। ঠিক আছে ভাইরা, তাহলে ক্লিয়ার এবার? সিন যেখান থেকে ওইখান থেকে যা উচ্চারণ করবো, সিন যা। ওকে সবাই? জি হুজুর। আচ্ছা, এর আগে যে বর্ণটা আমরা শিখছিলাম, সা জবর সা, তাজের সি, তা পেশ সু, তা সি সু। এবার দেখেন এখানে একটা ঝামেলা আছে। এটাকে যদি নরম করে আলতো করে না পড়েন তাহলে কি ঝামেলা হয় দেখেন। কেউ যদি সা জবর সা বলে তাহলে কি হবে? সিন জবর সা হয়ে যাবে না উচ্চারণ? বলেন তো। কেউ যদি সা জবর সা নরম করে না বলে সাই বলে, সা সা জবর সা, তাহলে সিন জবর সা একরকম হয়ে গেল না? জি হুজুর, একরকম হয়ে যায়। যেমন একরকম। হাদিসের শেষে এই সা আছে, উচ্চারণ হবে হাদিস, কিন্তু আপনি বলেন হাদিস, তাহলে কোনটা উচ্চারণ হলো? সা উচ্চারণ হলো নাকি সিন উচ্চারণ হলো? বলেন। সিন। সিন উচ্চারণ হলো। সিন উচ্চারণ হলো। সবাই কি বিষয়গুলো বুঝতেছেন? জি ওস্তাদ। হ্যাঁ, তাহলে তা নরম করে জিহ্বার আগা, দাঁতের আগার সাথে লাগবে, নরম করে আলতো করে বলতে হবে। তা, 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 কোনো এরকম সাউন্ড আসবে না। কিন্তু সিন, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। আর তা জবর তা, তা জের সি, তা পেশ সু, তা সি সু। পার্থক্য কি ক্লিয়ার? এটা ভুলটা করা যাবে না। সবাই কি ক্লিয়ার? প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, সমস্যা নেই, জিজ্ঞাসা করতেছি মানে প্রশ্ন করার জন্য, যদি কারো সমস্যা থাকে। ক্লিয়ার হুজুর। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। আর আমি পাশাপাশি বর্ণগুলো দেখাচ্ছি এই জন্য, যাতে আপনাদের পড়তে গেলে হুজুর, একটু আমার যাতে একটা দ্বন্দ্ব না প্রশ্ন লাগে, আছে। বুঝছেন তো? এই যে সদের সদ জবর, যাই, সদ তো আলোচনা হয় নাই। সদ আলোচনা হয়েছে? হ্যাঁ জিজ্ঞেস করলাম কারণ সিনের সাথে সদের পর্যন্ত কাছাকাছি যাবো। এই জন্য আর কি।
ঠিক না, আছে সিন পড়াবো সিন আর সিনের সাথে সদ নিয়ে আসবো। এখন সায়ের সাথে সিনের সাথে মিলে এই জন্য এটার সাথে নামছি। যখন সিন পড়াবো তখন সাথে সদ আনবো, কেমন? এটা আমরা দেখবো, যেটা পড়াচ্ছি সেটার মধ্যে থাকি, হ্যাঁ। জি ওকে, হুজুর, আমাদের বাংলায় যে ঝ এবার দেখেন। আছে সেটা কোনো বর্ণ আছে কিনা আরবিতে? না, হুম। দেখেন এই বর্ণটা হা, হা জবর হা, হা জের হাই, হা পেশ হু, একটু চাপ দিয়ে বলতে হয় না? জি জি জি, চাপ দিয়ে বলতে হয়। হা জবর হা, হা জের হাই, হা পেশ হু, চাপ দিয়ে বলতে হয়। ঠিক এটার মতো আরেকটা বর্ণ আছে হা, এটা হলো হা জবর হা, হা জের হি, হা পেশ হু। এটা হচ্ছে একদম নর্মাল হয়কার হায়ের মতো, কেমন? এটাতে কোনো চাপাচাপি নেই, নর্মাল। মনে আছে না বিষয়টা? জি জি, মনে জি। আছে। তাহলে সূরা ফাতিহাতে কি বলবেন, আলহামদু নাকি আলহামদু, কোনটা? আলহামদু। যদি আলহামদু নর্মাল হ দিয়ে পড়েন, যেটা আমরা বাংলা লিখি আলহামদু লেখেন না এমনি, বাংলা মেসেজের জি মধ্যে কি লেখেন চ্যাটিং করার সময়, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? এখন কি করবেন তাহলে? জি বাংলা তো নাই, বাংলা লিখবো, এটা ঠিক আছে, কিন্তু নিয়াত থাকবে আলহামদুই, কেমন? জি। হুজুর, প্রশ্ন ছিল, এটার অর্থ কি হয় তাহলে এভাবে লিখলে? কোনটা? এই যে যেটা আপনি বাংলায় লিখলেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই হা দিয়ে যদি লেখেন তাহলে অর্থ হয়ে যায় নিভে যাওয়া, অথবা কি বলে এটাকে, হাম হাম হাম, নিভে যাওয়া, এরকমই নিভে যাওয়া, অথবা নিঃশেষ হয়ে যাওয়া, বুঝছেন? নেগেটিভ অর্থ না। জি জি হামদুন শব্দের অর্থ হা মিম দাল, এইটার অর্থ হচ্ছে আগুন যে নিভে যায় এটা, অথবা কোনো জিনিস নিঃশেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, এটা। বুঝতে পারছেন? জি জি Okay. তাহলে হা মিম দাল যদি হয় তাহলে অর্থ হবে কি, প্রশংসা। কি হবে ভাই? প্রশংসা। মনে থাকবে? জি। জি তাহলে আমরা লিখতে হবে যদি আমরা, যেহেতু আমাদের বাংলা ইংলিশে নাই, সেজন্য আমরা কি করবো, লিখবো, ঠিক আছে, কিন্তু আমাদের জানা থাকতে হবে যেটা হাই লিখতেছি, কেমন? ওকে, সবাই ক্লিয়ার? আবার কারো সমস্যা, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ। আমরা প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে আগাবো। জি, আলহামদুলিল্লাহ। এবার মোটা হরফ কয়টি বলেন? 7টি হুজুর, 7টি। 7টি। সাত। এই 7টি মোটা হরফে কিন্তু আকার হয় না, মনে আছে? জি জি মনে আছে। আকার দিলেও কি হবে না, আকার হবে না। যেমন খ, এটা আকার হয় নাই, আমি জবর দিলাম, তাও খা হবে না, তাও খই থাকবে। তাহলে খ জি জবর খ থাকবে, কখনো খা হবে না, বুঝছেন ভাইরা? জি জি তাহলে খ জবর কখন কি হবে না, খা হবে না, খ, হবে না। খ জবর খ থাকবে। আচ্ছা, তাহলে খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খা খি খু না, খ খি খু, খ খি খু। ক্লিয়ার? জি জি হুজুর, ক্লিয়ার। এবার এটা মোটা হরফ ছিল না, 7টা জি মোটা হরফ, সদ সদ ত জ কফ গইন, র। আহ কফ গইন খ, এটাই তো। আচ্ছা, এরপর দেখেন দাল, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু, এটা একদম নর্মাল দয়ের মতো বাংলা, হ্যাঁ। সহজ, তাই না ভাই? সহজ কিনা? দাদি দু সহজ না? জি 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 দাল দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু, কিন্তু সবচেয়ে এই যে বদ, এটাকে উপরে নিয়ে আসছি আমরা এটার সাথে বোঝার জন্য, হ্যাঁ। জি। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, এই যে। আবার দেখেন, খুব ভালো করে বুঝেন তো, দাল জবর দা, এটা যেহেতু নর্মাল হরফ, এই জন্য আকার হয়েছে, তাই না? কিন্তু দত মোটা হরফ না ভাই, মোটা হরফ। সেই জন্য আকারটা হবে না, দত জবর দ থাকবে, দা হবে না, দ।
দদ জবর দ, ঠিক আছে, দ, মোটা করে বলতে হবে। এখন যে সমস্যাটা, পরের যে সমস্যাটা দেখেন, দাল জের দি, এটা ঠিক আছে দি, তাই না, নর্মাল, এই যে দি, কিন্তু দদ জের কি হবে? দি নাকি? এটাও যদি দি বলেন তাহলে তো একই রকম হয়ে গেল না? তাহলে মোটা করে বলতে হবে বদ দোয়াত জবর জের দ। দি। এই আবার জবর, কথা বলি দি একটাতে, হবে। আগেরটা চলে গেলে কেমন হবে? জি জি, আবার বলছি বলেন। বদ জের দি, দি, একটা হলো দি, বাংলায় দি এর মতো দি, বা ইংলিশে THE দি আছে না, দি প্যান, দি, এটা হচ্ছে দাল জের দি, নর্মাল, একদম নর্মাল স্বাভাবিক, যেটা আমাদের মুখ থেকে আসে উচ্চারণটা, ঠিক আছে। আর দদের যে দিটা, এটা দি বললে হবে না, শুধু এটাকে মোটা করে বলতে হবে দি, উচ্চারণ সেমই, মানে মূল সাউন্ড সেমই দিয়েই, কিন্তু ওই দিটাকে একটু মোটা করে বলতে হয় দি। কথা কি বুঝতে পারছেন? দি, তাই বুঝছেন? তাহলে দ মোটা, দি এটাও মোটা, তাহলে দদ পেশ দু, এটাও মোটা করে বলতে হবে। এখন এটা একদিনে হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। আমি আরেকবার বলতেছি ভাই, যতই সহজে পড়াই না কেন, প্র্যাকটিস ছাড়া আপনি কিছু শিখতে পারবেন না। প্র্যাকটিস করতে হবে, বারবার বলতেছি। এই জায়গায় তো হুজুর আজকে আমরা যে help আজকে যে হবে তা না, শুধু প্র্যাকটিস করে যান, যেই পথ দেখাচ্ছি, প্রেশার না, এটা জাস্ট সময় দিবেন, প্র্যাকটিস করবেন, এমন না যে অনেক কষ্ট করে মুখস্থ করা লাগতেছে, বুঝতে হইতেছে, এরকম কিছু না, খালি প্র্যাকটিস করবেন, ঠিক আছে ভাই? জি হুজুর। তাহলে দদ জবর দ, মোটা, দদ জের দি, এটাও মোটা, দদ পেশ দু, এটাও মোটা, আর দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, নর্মাল। হুজুর আমার একটা দুইটা প্রশ্ন আর কি। উচ্চারণকে শেষ করি, উচ্চারণ দিয়ে শেষ করি ভাই। এবার দেখেন, দুইটাকে আমি পাশাপাশি উচ্চারণ করতেছি, তাহলে বুঝতে পারবেন। আমি আগে দাল উচ্চারণ করবো, এরপর দদ উচ্চারণ করবো, কেমন? দেখেন, দাদি দু, দদি দু, দাদি দু, দদি দু, বোঝা যায় পার্থক্য? জি হুজুর। জি বোঝা দাদি যায়। দু, তাহলে আমরা যে পড়ি গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাউ দোয়াল্লিন হবে। দ, বুঝছেন এবার? ওয়ালাউ দ, মানে দদ জবর দ সেখানে আছে। কথা কি বুঝতে পেরেছেন? জি এরপরে জি গয়রিল মাগদুবি, মাগ দু, 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 দদ পেশ দু সেখানে আছে, বুঝতে পারছেন? মাগ দু, ওই বুঝতে পারছেন বাইরে সবাই? আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হতে হবে, হ্যাঁ। এখন হয়তো 10% হবে, আরো 2 দিন পরে 20% হবে, আর 2 দিন পরে 40% হয়ে যাবে, হবে ইনশাল্লাহ। হবে না এমন কেউ হবে না, ইনশাল্লাহ সবারই হবে, খালি সময় দিবেন এতটুকুই, দৈনিক 30-40 মিনিট করে। পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। 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 দৈনিক 30-40 মিনিট করে যদি সময় না দেন, তাহলে ভাই আপনাকে আমি আর কিছু বলার থাকবে না। কারণ যেটা মানুষ শেখার জন্য অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, বাচ্চারা সেই ছোটবেলায় এই শীতের বেলায় উঠে, এই ঠান্ডা পানিতে উজু করে, হ্যাঁ, সকাল থেকে পড়া শুরু করে রাত পর্যন্ত পড়ে, পুরা শ্রম, মায়ের আদর থেকে বেরিয়ে আসা আইসা এই কষ্টগুলো করে, টিচারদের মাইর খায়, কত কিছু করে, এত কষ্ট করে ওরা শিখে। আপনি দৈনিক 1 ঘন্টা সেটার জন্য দিতে পারবেন না? এই কোরআনের জ্ঞানটার খুব ইগু বেশি। ইগু বুঝেন তো নাকি? আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমাদের একজন বিখ্যাত, মানে অনেক বড় একজন স্কলার ছিলেন, উনি অবসরে চলে গেছেন, এখন একজন আছেন, অনেক ভালো আলেম, অনেক ভালো আলেম, এগুলো পাওয়া যায় না। এখনই বলতেন যে এই এলেমটার অনেক ইগু, পুরো জীবন শেষ করে দিবেন এটার জন্য, এটা আপনাকে একটু দিবে। কি বললাম ভাই? জি পুরো জীবন যুব শেষ করে দিবেন, একটু দিবে। আপনি দেখেন, যারা এই বুখারী বলেন, মুসলিম, তারা পুরো জীবন হাদিসের পিছনে ব্যয় করছে, হ্যাঁ, হ্যাঁ তার আজকে কত সম্মানী, এটার সাথে লাগতে পারলেই আপনি সম্মানী হয়ে যাবেন। আর আপনার সম্মান, মানে আপনি ভাবতে পারবেন না, একটা ক্লাসে আপনি জব করতেছেন, আপনার সমমান লেভেলের 2 জন ব্যক্তি, কিন্তু আপনি কোরআন জানেন, আপনি একজন কোরআন বুঝেন, জানেন, কোরআন দিয়ে দাওয়াত দিতে পারেন মানুষকে, দেখবেন যে আপনার স্থানটাই আলাদা। ভাই বুঝতে পারতেছেন কথাগুলো? জি জি হুজুর। জি আল্লাহ হুজুর। মর্যাদা বাড়াই দিবে। 2 জন সমান, জি হুজুর। সমান ক্যাটাগরি, আপনার কলিকে ধরেন, কিন্তু ওই আপনি যে কোরআন বুঝেন একটু, দেখবেন যে নামাজ পড়াতে গেছেন, আপনাকে দিবে ধাক্কা দিয়ে সামনের দিকে, তাহলে কে আগায় গেল? কোরআন জি পড়ানো জি মানে। হ্যাঁ, এটার সাথে যে লাগে সে সম্মানিত হয়, যে লাগে। এটা যদি একটা মুচিও লাগে, একটা রিক্সা ড্রাইভারও লাগে, সেও অনেক সম্মানিত হয়ে যায়। কিসের বিশেষ ক্যামেরা, কিসের সচিব, তার থেকেও বেশি সম্মানিত হয়। কথা কি বুঝতে পারছেন? জি 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 হুজুর। অতএব একটু সময় দিবেন ভাই, হ্যাঁ, বেশি না, আধা ঘন্টা, 40 মিনিট, 40 মিনিট করে দিয়েন, হবে ইনশাল্লাহ। তাহলে দ, দি, দু, আর হলো দাদি দু। দাদি দুটা একদম বাংলার মতো,
আর দু এটা একটু মোটা করে পড়তে হবে, ঠিক আছে ভাই? দু 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 দা দি দু। আচ্ছা, কোন ভাই যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন? শাহনেওয়াজ ভাই মেবি, বলেন। না, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম এই যে দ দি দু, এই দুটা কি আসলে অদ্দুহা আমাদের সূরা দোহা যেই ওই যে অদ্দুহা? মাগদুবি ওয়াদ্দুহা, হ্যাঁ এই সবগুলো একই। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে দাল দদ গেল। এরপরে যে বর্ণটা জাল, এটা তো নরম করে, তাই না? জিহ্বার আগা তাদের আগে লাগবে ছায়ের মতো নরম করে, জাল। তাহলে জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাজি জু। সহজ না? জাজি জু, জাজি জু, জাজি জু, জাজি জু। কথা বুঝতে পারছেন? জাজি জু। জি, বুঝতে পারছি হুজুর। এক মিনিট দাঁড়ান। আচ্ছা, এখন যে সমস্যাটা, জাজি জু তো সমস্যা না, এটা স্বাভাবিক বর্ণ, তাই না? সমস্যা হবে জয়ের সাথে, এটার কনফ্লিক্ট, দ্বন্দ্বটা কার সাথে? যার সাথে ও, 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 জয়। ও, মোটা হরফ যে, ও, জি সদ দ ত জ। এই যে 7টা মোটা হরফের মধ্যে একটা মোটা হরফ। এখানে দেখেন একই কথা, ওই একই জায়গা থেকে একই রকম ভাবে উচ্চারণ হয়, কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হয় শুধু মোটা হবে একটা মোটা হবে না, এই বুঝছেন ভাই? একই জায়গা থেকে একই রকম উচ্চারণ, যেমন জিবার আগা যাদের আগে লাগে জাল উচ্চারণ করছেন, ওইটা ওইখানে লাগাই ও উচ্চারণ হবে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে দেখেন জাল জবর জা নরমাল, ও জবর ও, ও জবর ও, জাল জের রি একদম নরমাল, কিন্তু ও জের রি। জাল পেশ জু, ও পেশ জু, ওয়াজিজু, জাজিজু, ওয়াজিজু, জাজিজু। যেমন আমরা বলি না জুলুম, বলেন কিনা জুলুম? এই জি জুলুম জুলুম। শব্দটা মূলত জ দিয়ে, জুলম, জুলম, জুলম। কিন্তু আমরা বাংলায় জ দিয়ে বলে ফেলি আর কি, কিসের শুদ্ধ আর জুলুম, হ্যাঁ? শব্দটা হচ্ছে জ দিয়ে, জুলম। বুঝতে পারছেন? জি এরপরে বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, বলেন না যালামতু, এই যে জবর বুঝতে পারছেন? য। এখন বলেন না জুলমান কাসীরা, বলেন না, হইলো জি জুল, য পেশ জু। তাহলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। বুঝতে পারছেন? তাহলে এই উচ্চারণগুলো আমরা কিন্তু করতেছি দৈনিক, ঠিক না ভাই? তাহলে একটু ভুল মনোযোগ দিবেন, করতেছি। তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে যালামতু যুলমা, যালামতু। এখন দেখেন এই বর্ণগুলো উচ্চারণ করাগুলো হচ্ছে কি জান ভাই, আপনার যত চেষ্টা করবেন যতটুকু আসে, যদি আল্লাহ না করে কোনো কারণে যদি চেষ্টা করার পরও না হচ্ছে, তাহলে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কিনা? জি জি আচ্ছা, তাহলে ও, ও, রি, লু, ল, রি, লু। আর জালারটা একদম নর্মাল না, জাজিজু, দাদিদু, জাজিদু, এগুলো নর্মাল হরফ, চিকন হরফ, এগুলো স্বাভাবিক, এগুলোতে কোনো মোটা টোটা করা নাই, নর্মাল মুখ থেকে যেমন বের হয়ে আসে। ক্লিয়ার ভাইয়ারা সবাই? জি হুজুর। আর এই জাল দিয়ে হচ্ছে জিকির, জিকির, ঠিক আছে? জিকির বলেন না, জিকির, এই জাল দিয়ে কাল। জি। এখানে হুজুর এখানে কিন্তু চারটা অনেকটাই কাছাকাছি, চারটাই মানে অনেক ব্যস্ত হ্যাঁ, লাগবে যে চারটা হুজুর, চারটা জি, কিন্তু জিম, তারপরে জাল, তারপরে জা। না, আমার মনে হয় এই কেন ব্যস্ত একটা লাগবে? অনেক। জাল, জালের সাথে জয়ের ব্যস্ত লাগতে পারে, জিমের সাথে জাকির ভাই একটু মাইকটা অফ রাখেন, আওয়াজ। জি জিমের সাথে হুজুর যেন জালের কোনো ব্যস্ত না লাগে ভাই, এটা তো পুরো পার্থক্য। জিম এটা বর্গীয় যত বলে দিছি, এটার সাথে কেন ব্যস্ত লাগবে ভাই? কারো যদি মাথায় থাকে জিম মানে এটা বর্গীয় জয়ের মতো উচ্চারণ হবে, তাহলে কি জালের সাথে কখনো ব্যস্ত থাকা সম্ভব? ক্লাসে যারা মনোযোগ দিচ্ছেন, বলেন তো আমাকে, না, জিম সম্ভব? তো একদম মোটা। জিমের সাথে যা, যা দুইটা শক্ত বর্ণ, দুটো শক্ত করে উচ্চারণ করতে হয়, এই দুটো তো নরম করে উচ্চারণ করতে হয়, বলছি না? জাল এবং র, জিহ্বার আগা তাদের আগে লাগে নরম করে আলতো করে উচ্চারণ করতে হয়। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? জটা একটু মোটা করতে হয় আর এটা চিকন, শেষ, এই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। কথা কি বুঝতে পারছেন? জি হুজুর ওকে, জি।
জি। এবার একটু দেখেন এবার, তাহলে এবার দেখেন একটা একটা কথা মনে রাখবেন, এই কথাটা মনে রাখেন জাস্ট, এটা পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো এবং এটা অনেক কাজে লাগবে। এই কথাটা সামনে 18টা ক্লাসে বিভিন্ন সময় এটা কাজে লাগবে। এক, জবর এবং পেশের সাথে মোটার সম্পর্ক। কার সম্পর্ক ভাই? মোটা মোটা, ওই যে মোটা বলি না, মোটা করে পড়া, মোটা করে বলা, ওই মোটার সাথে জবর এবং পেশের সম্পর্ক। আর জেরের সাথে চিকনের সম্পর্ক, এই কথাটা কি মনে রাখা খুব কঠিন? না না হুজুর, মনে রাখা হুজুর যায়। সোজা। জাস্ট না, এই দুইটা কথা যদি মনে রাখেন তাহলে আমাদের বিশেষ করে মিনিমাম 8 থেকে 10টা রুলস মুখস্থ করা লাগবে না। জাস্ট এই একটা কথা দিয়ে শেষ। মানে এর দুইটা সামনে একসাথে দেখবেন থাকলে ইনশাআল্লাহ। শুধু একটা থাকে এটা চিকন। না, এটা দেখবেন, খালি জাস্ট কথাটা মনে রাখেন, আমি দেখাচ্ছি কেমন না কেমনে হবে, কি হবে না হবে, এটা প্র্যাকটিক্যালটা মানে এটা ইয়েটা আমি দেখাবো, ব্যবহারটা দেখাবো। আপনি যদি এই কথাটা মনে রাখতে পারবেন না, জবর এবং পেশের সাথে মোটার সম্পর্ক আর জেরের সাথে কার সম্পর্ক? চিকন। ত্রিকোণের। এটা জাস্ট কথাটা মাথায় রাখেন, বাকিটা দেখাচ্ছি। তাহলে জবর এবং পেশটা উপরে আছে, এটা মনে করেন যে ভারী মোটা কেমন, আর জেরটা চিকন নিচে পড়ে আছে, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, এই কথা মনে রাখেন, এটা ভুলে গেল আবার মনে করে দিব না আমি, সমস্যা নেই। এবার দেখেন, র বর্ণটা মোটা না চিকন? মোটা ও চিকনও দুই রকমের মোটা হয়। চিকন হয়, মনে আছে? হরফটা মোটা, র হরফটা মোটা, এই জন্য আকার হবে না, র জবর র থাকে বা র থাকে, রা হয় না, কিন্তু এটা চিকন হয়। কথা কি বুঝতে পারছেন? এবার দেখেন জি কখন হুজুর, চিকন হয়। চিকনের সাথে সম্পর্ক কার? জেরের জেরের। জেরের। তাহলে র এর নিচে যখন জের হবে তখন চিকন হবে। বুঝতে পারছেন? মোটার সাথে সম্পর্ক কার? জি হুজুর। জবর এবং পেশের। জবর আর পেশ। তাহলে র এর উপরে যখন জবর পেশ থাকবে তখন রটা মোটা থাকবে। ক্লিয়ার? মোটা মানে কি? র জবর র, র পেশ রো, একটু মোটা করে বললাম। আর র যখন জের হবে তখন রি, একদম রি রি রি, মানে কি ওই রি যে রি রি, এই বলছেন জি এরকম জি রি, নর্মাল একদম স্বাভাবিক, ঠিক আছে? তাহলে র জবর র আর র পেশ রো, আর রো। জেরের ক্ষেত্রে রজের রি, রো রো রি। রো রো, কিন্তু রজের রি, রি মানে একদম স্বাভাবিক রি, এই যে লিখে দিছে আপনাদেরকে, দেখছেন? এখানে মোটা করা নাই, মানে হচ্ছে নর্মাল, ঠিক আছে? রি। তাহলে র জবর র, রজের রি, র পেশ রো, র রো, আর মাঝখানে জের হইলে রি, তাহলে র রি রো। বুঝতে পারছেন সবাই? জি জি হুজুর, বুঝতে পারছি। ওকে। তাহলে র, এখন দেখছেন র এর নিচে জের থাকলে চিকন হয়ে যাবে, হ্যাঁ, মানে নর্মাল উচ্চারণ হয়ে যাবে, রি থাকবে একদম। ওকে, যা তো শিখাই ফেলছি না জিমের সাথে, জা জি জু। সিন শিখাই ফেলছি সায়ের সাথে, মনে আছে? সা সি সু। কিন্তু এখন যেটা সমস্যাটা হবে, সিনের সাথে আরেকটা বর্ণের সমস্যা, সেটা হচ্ছে সদ। একই রকম উচ্চারণ, একই জায়গা থেকে উচ্চারণ, শুধু পার্থক্য কি, মোটা হবে এটা সদটা আর সিনটা চিকন থাকবে। বুঝছেন ভাই? জি। সদ সিন একই জায়গা থেকে উচ্চারণ হয়, একই রকম ভাবে উচ্চারণ হয়, শুধু পার্থক্য কি ভাই? চিকন আর মোটা। এটা সদটা কি হবে? মোটা হবে। চিকন এই আর মোটা। যেমন দেখেন, চিকন আর সিন মোটা। জবর সা, সদ জবর স, এই মোটা থেকে আকারটা হয় না, এই জন্য এটা পার্থক্য বোঝা গেল, ঠিক না? কিন্তু যখন আমি সিনজের সি বলবো, সজ্জের কি বলবো, সি বলবো, তখন একরকম হয়ে যাবে, দেখছেন? একই রকম। জি জি। সি। সিনজের সি, সজ্জের সি। ইহদিনাস সি, ইহদিনাস সিরা, ইহদিনাস সি। সূরা ফাতিহা পড়েন না? জি। ইহদিনাস সিরা, সিরা, ইহদিনাস সিরা। ক্লিয়ার সবাই? সজ্জের সি, না সিনজের সি, নরমাল সি, জি। ঠিক আছে? বুঝতে পেরেছেন? সওম, সওম বলেন না, সওম রমাদান, রোজা আর কি, সৌম। সওম। জি তাহলে জি। সদ দিয়ে কেমন? সওম, সিয়াম, এগুলো কি দিয়ে? সৎ। সদ দিয়ে। সওম, সিয়াম। তাহলে সদ জবর স, সদ জের সি, আর সদ এ পেশ সু, সু, চৌদ। সু, সো। সু। ওকে। আর সিন পেশ সু, নরমাল সু, সু, ঠিক আছে? আর সদ এ পেশ সু। এই মোটাগুলো ভাই, এটাকে পেশা নিয়েন না, এটাকে এমনি ফেরা দেন। শুনতে শুনতে যতদূর মুখে আসবে ইনশাল্লাহ দেখবেন যে কোরআন এখন না ভাই, উচ্চারণ গুলো হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন থেকে একটু কঠিন লাগতেছে। যখন কোরআনে পড়বেন না, তখন এই উচ্চারণ গুলো তো কঠিন লাগে না।
বুঝছেন? অটোমেটিক চলে আসে। যেমন আপনি যখন ইনশাল্লাহ বললাম ওয়ালাদ-দলিন, কঠিন লাগছে দদ উচ্চারণ করতে? না না ওখানে ওয়ালাদ দ সহজে যখন বলছি তখন সহজ হয়ে গেছে না বিষয়টা? কিন্তু এখানে ভেঙে ভেঙে জি উচ্চারণ হচ্ছে, তো এই জন্য একটু কঠিন লাগতে পারে। এটা দরকার নেই আপনার। আপনার কাজ হচ্ছে আপনি উচ্চারণটা বুঝতেছেন কিনা সেটা দেখবেন। আর এই মোটাগুলো যেগুলো দেখাচ্ছি পার্থক্যগুলো, এই পার্থক্য প্র্যাকটিস করে যাবেন। আর কোনো কিছু দরকার নাই। কথা কি বুঝতে পারছেন কিনা? জি জি আপনি সিন জবর সি বললেন না, তাইলেই হবে। সিন জবর সা বলবেন। মানে মূল উচ্চারণ যেটা সেটা ঠিক রাখবেন। মোটা কদ্দুরা হচ্ছে না হচ্ছে এটা দেখা যাবে ইনশাল্লাহ সামনে। ওকে, শেষ। তাহলে সদ গেল, দদ তো আমরা দেখাই দিলাম। এবার দেখেন ত। তো ত এবং তা একই জায়গা থেকে উচ্চারণ হয়, একই রকম উচ্চারণ, শুধু পার্থক্য কি ভাই? ত এটা মোটা মোটা করে উচ্চারণ করতে হয়, আর তাটা নর্মাল। দেখেন যতগুলো মোটা হরফ আছে তার বিপরীতে চিকন হরফ আছে না? জি আছে বেশিরভাগ গুলো ক্ষেত্রে চিকন হরফ আছে তার বিপরীতে। আচ্ছা, তাহলে দেখেন ত জবর ত, ত মোটা। তজের তি বলা যাবে না, তি বলে তাজের তি হয়ে যাবে, তাহলে তজের তি, জি তজের তি। তপেশ জি তু, আমরা তুর পাহাড় বলি ও তুর, ও তু তু, তপেশ তু দিয়ে, কেমন? হুম। বুঝতে পারছেন? জি হুজুর জি তাহলে ততি তু, ততি তু। আর হলো তাতি তু, বাংলা তয়কা তার মতো, তাতি তু, তা তি তু, ওইটা তারটা। কিন্তু এটা হচ্ছে ততি তু, ততি তু। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। কারো সমস্যা? এখানে সমস্যা না থাকলে বাকিগুলো নরমাল। দেখেন র আমরা পড়ে ফেলছি না? এবার দেখেন আইন। আইনের সাথে সমস্যা হবে কার বলেন তো? হামজার। কেমনে? আপনি আইন জবর আ না বলে যদি আ বলেন, তাহলে হামজা জবর আ মিলে গেল না? জি এই মিলে জন্য যায় আইনের সময় একটু চাপ দিয়ে বলা লাগবে। হ্যাঁ, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ, আ ই উ। যেমন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই যে দুইটা আইন, আনআমতা একটা আ, আর একটা আলাইহিম শুরুতে আ। দেখছেন সবাই? তাহলে আ ই উ। ক্লিয়ার? ক্লিয়ার কথা হচ্ছে। বলতে হবে তো। জি জি হুজুর গইন জবর গ, এটা মোটা হরফ একটা। গইন জবর গ, গইন জের রি, গইন পেশ গু, গগি গু, গগি গু। নরমাল একদম, কোনো সমস্যা নেই। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। এটা সহজ না? একদম এফ বা ইংলিশে যে এফ আছে এফ এর মতো, ফা ফি ফু, ফা ফি ফু। এবার কফেরটা কি? কফ মোটা নাকি চিকন? মোটা। মোটা মোটা ক চারটার মধ্যে কিন্তু একটা এটা, হ্যাঁ। কফ গইন খ, স দ ত দ চারটার সাথে আছে, আর কফ গইন খ। তাহলে মোটা হরফ। তাহলে এবার দেখেন কাফ, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু, বাংলা কয়ের মতো, ঠিক আছে? কিন্তু কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ককি কু, ককি কু। ক্লিয়ার? কাকি কু, ককি কু। একটু ভিতর থেকে উচ্চারণ করতে হয়। বাকিগুলো যা ঝামেলা নাই, শেষ। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লালি লু, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মামি মু, নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানি নু। ঝামেলা আছে এখানে কিছু? না হুজুর এটা নরমাল না হুজুর। এরপরে হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। এবার রইলো ওয়াও এবং ইয়া। ওয়াও এবং ইয়া ইয়া, এটা একটু ইয়া দেখেন, খুব ভালো করে বুঝেন। হরফটা যদি ভালো করে উচ্চারণ করতে থাকেন এখন সহজ। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর কি? ওয়া। ওয়াও জের, এটা আমি দেখাই দিচ্ছি সহজ করে আপনাদেরকে, যাতে উচ্চারণটা কঠিন। এই উচ্চারণটা একটু কঠিন, ওয়াও জের দিয়ে উচ্চারণ করাটা। ওয়াও জের উই। উই এই শব্দটা চিনেন না এমন কেউ উই আছেন? উই ইংলিশে এটাকে কি বলে? প্রনাউন উই। উই উই, মানে কি আমরা, তাই না? উই এইটার যে উচ্চারণ, এই ওয়াও জের উচ্চারণ এক ভাই। এখন আমাকে বলেন তো, এবার দেখেন আমরা যে ফার্সি শব্দ ইউজ করি, দেখেন এটাকে না ফার্সিতে বলা হয় ভি। কি বলা হয়? ওয়াও জের কে ভি বলা ভি হয়। ডাব্লিউ কে ভি এখন উচ্চারণ বলেন করে আমরা এই ভি থেকে বিতিন নামাজটা কি বলি বলেন তো? ভিতর। বিতের বলেন। তাহলে কি বিতিন নামাজের শুরু থেকে বি বা? উচিত বিতিন নামাজের শুরু থেকে বা, ব যেহেতু বা না, না। বইতের বিতিন নামাজের শুরুতে উইথ। ওয়াও, হুজুর উইথ। জানি না আসলে বলতে পারছি না এটার আগে কি ওয়াও বিতিন কিনা নামাজের শুরুতে কি? আমরা বলি উইতির।
আমি কি বললাম, বিতির যেটা আমরা বাংলায় ব দিয়ে বলেন, আসলে এটা ব দিয়ে না, এটা ওয়াউজের উই দিয়ে। তাহলে উইথের ইংলিশ উচ্চারণ হচ্ছে উইথ, তীর। উইথ, এরকম। কথা কি বুঝতে পারছেন? তো এটাকে আমরা বিতির বলি। তা আপনি উইথ বলতে পারেন উই দিয়ে, কেমন? এখন থেকে শুদ্ধ করে বলবেন। এটা বাদ দেন, আরেকটা দেখাই। তাজবিদ বলেন না, তাজবিদ। হ্যাঁ ওইটাও তাজউইদ। ওইটাও তাজবিদ না, এটা তাজউইদ। কি ভাই? উইথ, তাজ উইথ। এটা ওয়াও দিয়ে, কিন্তু এটাকে আমরা কি বলি? ব বলি। এই জন্য দেখবেন অধিকাংশ মানে আমাদের যে উচ্চারণগুলো আছে এগুলো ফার্সি দ্বারা প্রভাবিত। কি দ্বারা প্রভাবিত? ফার্সি। ফার্সি দ্বারা। শব্দ ছিল উইথ, উইথটা হয়ে গেছে উইথ। শব্দ ছিল তাজ উইথ, ওয়াও দিয়ে, ওয়াউজের উই দিয়ে হয়ে গেছে কি? বাজের বিহের মতো তাজবিদ। আমার কথা কি বুঝতেছেন? জি হুজুর জি। বুঝতেছি। জি হুজুর। হ্যাঁ, তাহলে ওয়াউজের উই, ওয়াউজের কি? উই। এটা তো সবাই চিনেন, এইটা চিনেন না এমন কেউ আছেন এখানে? না না হুজুর, এটা চিনছি। তাহলে ওকে। তাহলে স্যার হুজুর ভেতরটা উইতার হইলো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ওয়াও পেশ। কিন্তু হুজুর ইংলিশে ডাব্লুর উচ্চারণটা কিন্তু বয়ের মতোই বেশিরভাগ, অল্প কিছু কে বাদ। কে বলছে? হ্যাঁ, আমি বলছি অসম্ভব। ব্রিটিশ উচ্চারণ সবগুলো সঠিকভাবে, ডাব্লুর উচ্চারণ বয়ের মতোই, তাহলে অল্প আপনি কিছু এটা বাদে। উচ্চারণ করে আমাকে দেখান, এটা আমাকে উচ্চারণ করে দেখান, আমাকে এটা উচ্চারণ আমি করে দেখান বয়ের মতো এটাকে। উই উই তাহলে আপনি বি বলেন কেমনে? বয়ের মতো কেমনে হইলো? ওই তো, ওইটা মুখটা গোল হয়, বি সরাসরি বি না, মানে একদম বি কেমনে বি? না আবার উইও না, তাহলে কি উল্টা? মাঝামাঝি আর কি, মুখ গোল হয়ে যায়। হুজুর আমি উই। বলি আরে ভাই, এটা মুখ আসলে তো ভুল বাস্তবতা হবেই, অনেক মুখ ভুল সময়। তো কোনো ফ্যাক্ট না। ওয়াওয়ার ক্ষেত্রে তো মুখ হবেই। তাহলে কি হয় আমাকে বলেন? উই। যদি হুজুর উইও না হয়, বিও না হয়, তাহলে কি হয়? ভি, ভি। এটা উই বলেন। না বিও না, উই। আরে ভাই, আমি কি বললাম এটা উচ্চারণ? আপনি আপনি তো বলছেন এটা উচ্চারণ নাকি ব হয়। আপনি এটা বলছেন না? ব হয়, আমি তো বললাম যে আহ, অনেকগুলো ব হয় সরাসরি, আর কিছু মানে সরাসরি ব না, আমি বয়ের আপনাকে একটা মতো শব্দ লিখে কাছাকাছি। দিলাম, আমি বললাম এই শব্দটা হচ্ছে এইটা। আপনি বলছেন যে এটা উচ্চারণ বি হয়, তাহলে আমাকে উচ্চারণ করে দেখান বি দিয়ে। হুজুর এখানে আসলে হয়েছে কি, ডাব্লিউটা মাঝখানে যখন বসে অনেক সময় এটা উচ্চারণ হয়। যেমন ওই যে ইন্ডিয়া একটা আমি কি খেলোয়াড়ের আমি নাম কি আছে না, ভাই একবারও বলছি যে ডাব্লিউর উচ্চারণ ওয়ার উচ্চারণ সেম? আমি একবার কথা বলছি? না 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 হুজুর, এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে। উনি আসলে এটাই বলতে চাচ্ছে, অনেক সময় ডাব্লিউটা আমি যখন কি মাঝখানে থাকে একবারও বলেছি এটা ই হয়। যে ডাব্লিউ, এই যে ডাব্লিউর উচ্চারণটা আর ওয়ার উচ্চারণ সেম? কি আমি একবারও বলছি? না আমি না একটা হুজুর ঠিক শব্দ আছে, লিখে দিয়ে ঠিক বলছি আছে। এই শব্দের উচ্চারণ হচ্ছে এটার উচ্চারণটা, জি 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 এটার উচ্চারণটা উই, ঠিক না? জি উই, হ্যাঁ। উই, ভি না, ভি হইলে ভি, ওইটাকে বলে ভি। ওয়াউজের উই উই। উই, ওইটা উই। উই 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 আর উই, উই এমন। ওইটা যেমন উই, ওয়াউজারও কি উই। কথা কি বুঝতে পারছেন? চেক করবেন ভালো করে। জি হুজুর বুঝতে পারছি আমরা। ওয়া উই, ওয়া উই। আর যদি এটাকে ভি বলেন তাহলে ওই তো ভি, এটা হয়ে গেল ভি। এটা হচ্ছে ভি, এটা ভি, আর এটা হচ্ছে বি। এই দুটোটাই ভি, শুধু আহ, যেটা আর কি আমরা বলি ভি, ওটা হলো ওই যে আহ, ফায়ের মতো, উপরের দাঁত নিচের ঠোঁটের মাঝে একটু লাগবে, ভি। ভি, ভি শক্ত করে, ফায়ের মতো না, ফা হলে এফ এর মতো। মিলেন না, শুনেন, আজকে হয়তো নতুন আপনি চেষ্টা করতেছেন, এটা পরে আপনি বাসায় উপরের শিখেন। দাঁত নিচের ঠোঁটে লাগবে, ভি। হ্যাঁ, ঠোঁট লাগুক যেখানে লাগুক, উচ্চারণ ফায়ের, ফাটা এফ এর মতো, এটার সাথে এটা মিলতে যায় না। আচ্ছা, তাহলে হুজুর আপনি এটা একবার হচ্ছে উচ্চারণটা একটু আপনার মতো করে বলেন, আমরা একটু শুনি ভালো। কোনটা? এই দুইটাই আবার একটু আপনার মতো করে বলেন। হ্যাঁ, আমি যেটা বললাম ওয়াও, এটা হচ্ছে ওয়া। আমরা ওয়ান টু বলি না, ওয়ান 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 বলার জি সময় জি ওয়া জি আসে না প্রথম একটা? এলো ওয়া। জি জি আর উই, ওয়াউজের উই। আচ্ছা, জি আমরা বলি না উইন, জি উইন জয়লাভ করার ইংরেজি কি? উইন উইন। 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 এখানে কি আপনি আমাকে বলেন তো, এখানে কেমনে ব বা আমরা বলি? না উই না হুজুর বলি এখানে এখানে। আছে না। উই ঠিক তাহলে আছে। উই, ওই উইটাই হচ্ছে ওয়াউজের উই, কেমন? উই জি জি। ওকে। ওয়াও পেশ উ, উ ওয়াও পেশ
ঠিক আছে? উ উ উ বললে হামজা পেশ উ হয়ে যাবে, আবার ভু বললে বা হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে জি ওয়াও পেশ মাঝামাঝি উ, ওয়াও পেশ উ উ অনেকটা হচ্ছে অনেকটা এরকম এটা একটা ইংলিশ ওয়ার্ড। ক্লিয়ার? ওয়াউই উ। ওকে, ওয়াউই উ। ক্লিয়ার? জি ক্লিয়ার বুঝতে পেরেছেন? তাহলে তাজবিদ বানান কেমন? তাজবিদ বানান এই যে উই দিয়ে, কেমন? তাজবিদ। জি ক্লিয়ার সবাই? কারণ এখানে ওয়াও জের ক্লিয়ার উই হুজুর আছে। ওকে, তারপরে ইয়া, ইয়াটা তো বললাম। ইয়া যেমন আপনি উচ্চারণ যেমন টান দিয়ে করেন, আপনি টানটা বাদ দিয়ে দেন, ইয়া জবর ইয়া, মানে ইয়া ছিল ইয়া, জাস্ট এতটুকু, টানটা শুধু মাইনাস আছে ইয়া। ঠিক আছে? ইয়াজের ই, ইয়াজের কি ই, ই ই আর ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ ইউ ইউ, ইউ ইউ না, এই রস্য ই, ইউ এমনি বলবেন না, ইউ 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 ইউ, এই ইউ বলতে পারেন, ইউ। যেমন রস্য ই কিন্তু চাপ দেওয়া যাবে না, ই বলে চাপ দেওয়া যাবে না, বুঝছেন? নর্মালি ইউ, নর্মালি কি ইউ, ইউ ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। ইউ ই বলা যাবে না, ই বললে আবার হামজাদের ই হয়ে যাবে, অথবা ই, কেমন? ইয়া ই ইউ, ইয়া ইউ ই ই ইউ। ইউ হুম, সবাই কি বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি। ওকে, কারো প্রশ্ন আছে এখানে? না হুজুর তাহলে আমাদের কাজ হবে কি, এগুলো ভালো করে প্র্যাকটিস করা, এরপর আমাদের হরকতের অনুশীলন, অর্থাৎ এগুলো দিয়ে শব্দ গঠন তৈরি হবে, শব্দ গঠন বানানো হবে, শব্দ গঠন করা হবে। এগুলো আমরা প্র্যাকটিস করবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইরা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারো প্রশ্ন থাকলে করতে পারেন।